স্বাগত জানাচ্ছি হ্যাপেনিং পয়েন্ট অনুষ্ঠানে। আমরা এই ঈদে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি। কোরবানির ঈদ আসন্ন, এখন হাটে, খামারে, পথে, ঘাটে, বাড়িতে সব জায়গায় শুধু কোরবানির পশু, অর্থাৎ এখন মানুষ পশু নিয়ে ব্যস্ত। কোরবানির একদম শেষ মুহূর্তে সেই পশুর বেচাকেনাও বেশ শুরু হয়েছে। আর আপনারা জানেন যে খামার আছে সারা দেশে অনেক, সেই খামারগুলো থেকে পশুর বেচাকেনা কিন্তু ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। এখন শুধুমাত্র পশুটাকে যারা কিনেছেন তাদের কাছে পৌঁছে দেওয়ার অপেক্ষা। আমরা এই বিষয়টি নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে একজন খামারি রয়েছেন, সিম্বা ক্যাটল ফার্ম মোহাম্মদপুরে তার একটি খামার রয়েছে। মধ্যবিত্তের গরু সাধারণত তিনি করেন। আমাদের সঙ্গে রয়েছেন ডাক্তার গাজী গিয়াসউদ্দিন, সিম্বা ক্যাটল ফার্মের স্বত্বাধিকারী। গাজী গিয়াস ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের হ্যাপেনিং পয়েন্ট অনুষ্ঠানে। ধন্যবাদ। আচ্ছা, আমরা অনেক আগেই আপনার খামারে গিয়েছিলাম, অর্থাৎ আরও কয়েকটা খামার আমরা ঘুরেছি। খামারের হাটটা আর এই যে আমাদের ঈদের হাটটা একটু ডিফারেন্স হলে আপনাদের হাটটা অনেক আগেই শুরু হয়েছে, এবং সর্বশেষ কি হলো, এখন আর ঈদের 4 দিন বাকি আছে, কি অবস্থা আপনাদের এখন? আলহামদুলিল্লাহ, আমরা এবার লক্ষ্য করেছি, এবার আসলে খামারে বেচা বিক্রিটা একটু আগে থেকেই শুরু হয়েছে। আসলে মানুষের মধ্যে সচেতনতা আসছে, যারা একটু কোরবানির গরু দেখে শুনে নিতে চায় তারা আগে থেকেই এই বছর কেনা শুরু করেছে আর কি। তো এই বছর এই হিসাবে বলা যায় আমাদের খামারি মোটামুটি সব খামারেই ভালো বেচা বিক্রি হয়েছে। মানে পশু 100% বিক্রি হয়েছে, ব্যাপারটা কি এরকম যে ম্যাক্সিমাম খামারেরই 195 থেকে 100% বিক্রি হয়ে গেছে? আচ্ছা, আপনাদের খামারে আমরা দেখি যে খামারে সাধারণত কিছু সিগনেচার গরু থাকে, বড় সাইজের গরু থাকে, আবার আপনারা কিছু খামারি আছেন যারা খুব বড় গরু করেন এবং দেশি এবং মধ্যবিত্ত শ্রেণীর গরুটাকে করেন। সবচেয়ে বেশি ঈদে কিন্তু এই গরুটা নিয়েই মানে প্রাইস রাইজ করা বলেন, অথবা হাউতাস করা বলেন, অথবা বাজার একেবারে শূন্য হয়ে যাওয়া বলেন, এই গরুটা নিয়েই হয়। তো এই গরুগুলো আপনারা কেমন করে করেন, কেন এগুলো নিয়ে এটা হয়? আসলে মধ্যবিত্তের গরু নিয়ে একটু কথা বলতে চাই আপনার সঙ্গে। আচ্ছা, আমাদের দেশে তো আসলে মধ্যবিত্তটাই বেশি, হ্যাঁ, এই জন্য আসলে আমরা ফোকাস করি এদেরকেই আর কি। মেইনলি আমারটা আমি বলছি আর কি, মেইনলি আমি চাই যে মধ্যবিত্তদের গরু করতে, কারণ হচ্ছে এদের চাহিদাটা অনেক চাহিদা থাকে আসলে মধ্যবিত্তের গরুর। এবং যেটা হয় যে ক্রাইসিস, যেটা আপনি বললেন যে শেষের দিকে হয় ক্রাইসিস হয়, না হলে এক্সেস থেকে যায়। তা যারা এই ধরনের গ্যামলিংয়ে যেতে চায় না, খামার থেকে নিলে কিন্তু এটা আপনার ওই গ্যামলিংয়ের মধ্যে আর যাওয়া হলো না, সে কিন্তু একটা স্টেবল একটা প্রাইসে, জাস্টিফাইড প্রাইসে নিতে পারে। এই জন্য খামার থেকে কিন্তু এই বছর আমি দেখলাম যে মোটামুটি অনেক আগে থেকেই অনেকে নেওয়া শুরু করেছে আর কি। আচ্ছা, তার মানে চাহিদা মধ্যবিত্তের গরুটাই ছিল। জি জি। আপনার কাছে কত কত প্রাইস রেঞ্জের গরু ছিল? আমার কাছে এবছর 1 লাখের নিচেও ছিল, আপনার 90,000 থেকে শুরু করে 3 লাখের গরু ছিল। আচ্ছা, কোরবানির গরুর ক্ষেত্রে কালার একটা বড় ব্যাপার, যে অনেকেই কালার পছন্দ করে, এবং আমি দেখেছি যে যত গরু বিক্রি হয় তার মধ্যে প্রায় 90% গরু হচ্ছে লাল গরু হয়। আপনারা লাল গরুটার উপরে বেশি গুরুত্ব দেন কিনা, এবং কেন এই গরুটাকে আপনারা বেশি প্রিফার করেন? আচ্ছা, একটা হচ্ছে যে খামার থেকে সাধারণত যারা কিনে গরু, তারা কিন্তু একটু চুজি, একটু ভালো জিনিস, সুন্দর জিনিস নিতে চায়, এবং লাল গরুটা কি দেখতে সুন্দর এবং মানুষ চায় সেটা। এটার জন্য যেহেতু চাহিদা বেশি, খামারিরা ওই জন্য চেষ্টা করে যে লাল গরুটাই কালেক্ট করতে, এবং এটা দেখতেও সুন্দর, আবার এটা আমাদের দেশাল বলা যায় আর কি। হ্যাঁ, শাহিওয়াল জাতের গরু থাকে, কিছু দেশাল জাতের গরু থাকে। তা লালটার চাহিদার জন্যই খামারে বেশি করা হয়, এবং লাল গরুটা এই আপনার মনে করেন যে এটা সবচেয়ে আগে সেল হয়ে যায় আর কি, লাল গরুগুলা। হাটের বেচা কেনা কি কিভাবে হলো? আপনারা তো অনেক সময় অনলাইনেও বিক্রি করেন, এবং আপনারা বিজ্ঞাপন দেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, কিভাবে বেচা কেনাগুলো করলেন আপনারা, অন্তত ঢাকার খামারি যারা? আচ্ছা, আমরা চেষ্টা করেছি যে আপনার যে প্রত্যেকটা যারা আমাদের ক্লায়েন্ট আর কি, তাদের যতভাবে সার্ভিস দেওয়া যায় আমরা চেষ্টা করছি সবভাবেই যেন আমরা তাদের সার্ভিসটা দিতে পারি। যেমন মনে করেন যে অনলাইনে কেউ গরু দেখলো, গরু দেখে তারা আমাদের খামারে আসলো, এসে তারা সেভাবে চয়েস করলো, তারা ক্যাশ পেমেন্ট দিতে পারে, অথবা ব্যাংক পেমেন্ট, আমরা ওই সুবিধাও রেখেছি যে অনলাইনে ব্যাংক পেমেন্ট করতে পারে, কার্ড সিস্টেম, যে পজ মেশিন বা আমরা কার্ডে যে পেমেন্ট করতে চাই সেভাবেও করতে পারে। তা আমরা চেষ্টা করছি সব ধরনের সুবিধা দিতে। এবং আরেকটা জিনিস আমরা করি যে খামার থেকে গরু কিনলে তাদের আর কোনো হ্যাসেল নাই আর কি। আমরা একবারও ওনা পেমেন্টটা নেন না, ধাপে ধাপে নেওয়ার সুযোগ। জি জি জি, হ্যাঁ, ধাপে ধাপে নেওয়ার সুযোগ আছে। আপনি দেখে একটু বুকিং দিলেন, বুকিং দেওয়ার পরে আপনি ধাপে ধাপে পেমেন্ট করলেন, অসুবিধা নেই। আমরা ফ্লেক্সিবিলিটি আছে, আমরা চেষ্টা করি যে যতভাবে তাকে কমফোর্ট দেওয়া যায় এটা আমরা চেষ্টা করি সাধারণত, মানে যতটা পারেন খামারে, যতটা পারি। আচ্ছা, আরো কিছু আনুষঙ্গিক সুবিধা আছে, কোরবানি করে দেওয়ার ব্যবস্থা আছে। হ্যাঁ হ্যাঁ, যেমন আপনার সুবিধার মধ্যে আমি যদি বলতে চাই যে আপনি একটা খামারে কি কি সুবিধা পেতে পারেন, সেটা হচ্ছে, একটা কথা হচ্ছে যে আপনি
এটা একটা জাস্টিফাইড প্রাইসে আপনি নিতে পারতেছেন, যে এখানে আপনার ওই গ্যামলিংয়ের সুযোগটা নেই যে পরে দাম বাড়তে পারে, কমেও যেতে পারে। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে আপনি হাটে, আমি হাটকে করছি না, ইগনোর করছি না, বাট অনেক সময় হয় কি, যারা মনে করেন যে হাটে কিন্তু বৃদ্ধ মানুষ, মহিলা, বাচ্চা কাচ্চা নিয়ে কিন্তু যাওয়াটা কষ্টকর। তো যারা চায় যে তাদের প্যারেন্টস এবং ফ্যামিলি নিয়ে গরুটা কিনতে চায়, তারা কিন্তু খামারে এসে খুব সুন্দর করে বাচ্চা কাচ্চা সহ দেখে কিনতে পারে। এই একটা পরিবেশ আছে। এবং মনে করেন যে একটা গরুকে আপনি কিনলেন 1-1.5 মাস আগে কিনলেন, গরুটা আপনি 1-2 দিন পরে এসে দেখতেছেন, তাকে একটু খাওয়াচ্ছেন, এটার মধ্যে কিন্তু একটা এই কোরবানির পশু আর যে ক্লায়েন্ট, তার মধ্যে একটা কিন্তু ভালোবাসাও তৈরি হয়। হ্যাঁ, তারপরে হচ্ছে পেমেন্টের কথা তো বললামই। পেমেন্ট আপনি যে কোনোভাবে করতে পারেন, ক্যাশ দিতে পারেন, কার্ডে দিতে পারেন, ব্যাংক পেমেন্ট করতে পারেন, যে কোনোভাবে করতে পারেন। আর আমরা আরো কিছু সুবিধা রাখছি, যেমন হচ্ছে স্লটার সার্ভিস। এখন অনেক বাসায় কিন্তু স্লটার করার অসুবিধা, করা যায় না, গরু রাখা যায় না। তা আমরা কিন্তু তাদের কথা চিন্তা করে আমরা কিন্তু স্লটার সুবিধাও দেই, এবং জাস্টিফাইড প্রাইসে, যেমন না যে অনেক বেশি প্রাইস, হালাল উপায় মেনে এবং ওনার সামনে, ক্লায়েন্ট সামনে থাকবে, আমাদের ওই রকম অ্যারেঞ্জমেন্ট থাকে, সুন্দর পরিবেশে তারা সব আসলো, এসে স্লটার করে নিয়ে যেতে পারবে। তার মানে এই যে ধরেন যে ঢাকা শহরে একটা গরু কিনলাম, গরুটা রাখার একটা হ্যাসেল, তারপরে কোথায় আমি কষাই পাবো, কাকে দিয়ে গরুর মাংস প্রসেস করব, সেই বিষয়গুলো আপনারা কিছুটা হলেও সমাধান করেন। কিছুটা হলেও আমরা আমাদের সাধ্যের মধ্যে থেকে আমরা সেটা সমাধান করার ওয়ে আমরা চেষ্টা করছি আরো বের করার জন্য, এবং করছি আমরা। আচ্ছা, এই যে সাধ্যের কথা বললেন, মধ্যবিত্তের আসলে সাধ্য নিয়েই সবচেয়ে বেশি টানাটানি হয়। তো সেখানে আরেকটা ব্যাপার থাকে, ভাগার কোরবানি। মানে আমরা আগে দেখেছি শরিকি কোরবানি দিতাম, হয়তো গ্রামের মানুষ মিলে দেয়, একই ফ্ল্যাট বা একই বিল্ডিং এ থাকে, তারা মিলে দেয়। এই ধরনের ব্যবস্থাও তো অনেক খামারে রয়েছে, এবং আপনারা সেটাকে উৎসাহ দিচ্ছেন কিনা? হ্যাঁ, আমার খামারেও আছে, এবং আমাদের আশেপাশে আরো যে খামারগুলো আছে অনেকেই করছে। এটাও আমরা উৎসাহিত করছি, যে অনেকে আসলে হয় কি যে একটা গরু তারা দিতে পারছে না, তারা এই শরিক খুঁজে। তা আমরা কিন্তু ওই গরুর স্লটার সবকিছু সহ আমরা একটা প্রাইস ফিক্স করে ওইটাকে আমরা ভাগ বা শেয়ার যেটাই বলেন, যে আমরা এটা নির্ধারণ করে দিই যে এত টাকার একটা শেয়ার আপনি এটা নিতে পারেন, এবং আমরা একটা আইডিয়া করে দিই যে এটা আপনি গোস্ত এই পরিমাণ পেতে পারেন, কম বেশি হতে পারে, এটা আইডিয়া করে দেই। এবং এই সুবিধাটা কিন্তু এখন খুব চলছে, এবং অনেকেই এটা নিচ্ছে, মানে দিন দিন বাড়ছে আসলে খামার থেকে বাড়ছে। ডক্টর গিয়াস ভাই, আমরা আরো কিন্তু কথা বলবো, আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে আসি। দর্শক, আমরা কথা বলছি খামার এবং হাটে পশুর বেচাকেনা নিয়ে। শুধু খামার নিয়েই কথা বললাম, হাট নিয়েও কথা বলবো। আমরা ফিরে আসছি ছোট্ট একটা বিরতির পর। দর্শক, বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি হ্যাপেনিং পয়েন্টে। আমরা কথা বলছি খামার এবং হাটে কোরবানির বেচাকেনা নিয়ে। এখন হাটেই বেশি কোরবানির পশু, কাজেই হাট নিয়ে একটু কথা বলি। গিয়াস ভাই, হাটের অবস্থা একটু বলি। নিশ্চয়ই ঢাকা শহরে যেহেতু আপনারা খামারের সাথে জড়িত, কোরবানির প্রাণীর সাথে জড়িত, হাটের কেমন খবর পাচ্ছেন? কি অবস্থা, হাটে কেমন পশু আসছে? আলহামদুলিল্লাহ, হাটে তো এবার আমদানি খারাপ না, আমদানি ভালোই। এই জাস্ট বৃষ্টির জন্য কয়েকদিন একটু ছিল, এখন কিন্তু আবার হাট, আমি যতদূর জানি, খবর পেয়েছি, হাট মোটামুটি জমজমাট হতে শুরু করেছে আর কি। আসলে অ্যাকচুয়ালি আমরা খামারিরা তো কতটুকু প্রোভাইড করতে পারি, যেটা ম্যাক্সিমাম এটা কিন্তু হাট থেকেই আসে আর কি। হ্যাঁ, অল্প কিছু পরিমাণ আমরা হয়তো প্রোভাইড করি। মানে আপনারা যেটা করেন সেটা আসলে চাহিদার থেকে খুবই নগণ্য। আচ্ছা, এই যে হাটের ব্যবস্থাপনা, হাটের কেনা বেচা, সবকিছুতে এক ধরনের বড় আয়োজনের প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনাদের আয়োজনটা একটু কম, এবং এমনও হচ্ছে যে ঢাকা শহরে যেহেতু জায়গা কমছে, হয়তো ভবিষ্যতে হাটের কনসেপ্ট থেকে মানুষ বের হয়ে আসবে। সেইটা নিয়ে একটু কথা বলা, যে হাট কি অন্য কনসেপ্টেও আনা যায় কিনা, হাটটাকে অন্যভাবে হতে পারে কিনা? আমাদের আসলে উন্নত বিশ্বে যেখানে কোরবানি হয় আর কি, ওসব জায়গায় কিন্তু আপনি দেখবেন যে ওদের কিন্তু মেইনলি ফার্ম বেজ, যে ওদের কোরবানির পশুটা ফার্মে যায় দেখা হয়, ফার্মে যায় দেখে সিলেক্ট করে দিয়ে আসে, ওইটা স্লটার হয়ে প্রসেস হয়ে তার বাসায় চলে যায়।
তা আস্তে আস্তে কিন্তু আমরা কিন্তু খামারিরা ওই সার্ভিসগুলো শুরু করেছি, এবং এটা ঢাকাবাসী বা নগরবাসী কিন্তু এই সুবিধাটা যারা আস্তে আস্তে নিচ্ছে, মনে করেন প্রথম আমার কাছে যারা প্রথম নিল, আমরা কিন্তু দেখছি রিপিটেড, তারা কিন্তু রিপিট কাস্টমার, তারা বারবার আসতেছে। মানে যারা এটা সুবিধাটা আসলে নিচ্ছে আস্তে আস্তে, একবার যারা নিচ্ছে, এটা আস্তে আস্তে কিন্তু বাড়তেছে, খামারের ডিমান্ড বা এই চাহিদাটা বাড়তেছে আস্তে আস্তে। আমার ধারণা যে শহরের মধ্যে আসলে তো স্লটার করাটা ডিফিকাল্ট, গরু রাখা ডিফিকাল্ট, তা এই ক্ষেত্রে আমরা খামারিদের যেই সেবাটা উন্নত বিশ্বে দেওয়া হয় সেটা কিন্তু আস্তে আস্তে আমাদের দেশেও বাড়তেছে। কিন্তু হাটের আবেদনটা আসলে হাটের আবেদন এখন পর্যন্ত আছে, ভালোই আছে। এবং আপনার কাছেও কিছুটা মনে হয়, আপনি যদিও খামারি, তারপর তো অনেক সময় মনে হয় যে না একটু হাটটা দেখে আসি। হ্যাঁ, তা তো আমরা দেখি। আবার আমরা যে গরু যেগুলো পারচেস করি, এগুলো তো আমরা কোনো না কোনো হাট থেকেই পারচেস করি, তারপর আমরা এটাকে ডেভেলপ করি আর কি। মানে হাট থেকে পারচেস করে ডেভেলপ করা, হাট থেকে পারচেস করে তারপর আমরা ডেভেলপ করি। আচ্ছা, এখন আরেকটা বিষয় আসি, সেটা হচ্ছে যে সারা দেশে আপনাদের মতো 8 লাখের মতো খামারি আছে, এটা সরকারি হিসেব, সরকারি হিসেবে বলছে 8 লাখ খামারি আছে। এই 8 লাখ খামারি তো আসলে খামারে বিক্রি করতে পারছেন, আপনারা হয়তো নাগরিক জীবনে আছেন, ঢাকার রাজধানীর জীবনে আছেন, আপনারা পারছেন। আরো 8 লাখ যে খামারি, তাদেরকে তো হাটে আসতে হচ্ছে। তো যে খামারিরা হাটে আসে তাদেরকে বাড়তি সুবিধা দেয়া এবং তাদের বেচা কেনাগুলো কেমন ভাবে করা যায়, অর্থাৎ হাটের গরু মানে একটা ব্যাপারী কিনে ঘুরে ঘুরে কিনছে, সেটা এনে বিক্রি করছে, আর খামারি, দুটো তো একটু আলাদা থাকা দরকার। বাজারে এরকম সুবিধা থাকতে পারে? সুবিধা বাজারে কিন্তু আমাদের ঢাকা শহরের যেই হাটগুলো আছে, এগুলো কিন্তু আপনাদের ওই স্টলের মতো ব্যবস্থা আছে, কিন্তু বিভিন্ন খামারি তারা তাদের নামে কিন্তু স্টলের মতো করে। এবং সাধারণত দেখা যায় যে যারা ক্লায়েন্ট আর কি, যারা গরু কিনতে আসে, তারা কিন্তু খামারের গরুটা দিকে বেশি প্রেফারেন্স দেয়। এবং যারা অনেকে একটা দুটো পালে, যারা একটা দুটো পালে, হ্যাঁ, কারণ হচ্ছে খামারের গরুটা কি, এটা আমরা যে এটা লালন পালন করি, এটা কিন্তু আমরা একেবারে মানে যেভাবে করা উচিত, মানে স্বাস্থ্যসম্মত, কতটুকু ওয়েট সে কতটুকু খাবে, তার কত পার্সেন্টেজ আপনার প্রোটিন লাগবে, কত পার্সেন্টেজ কার্বোহাইড্রেট, ফ্যাট লাগবে, তার রেফেস, তার যেই আমরা দানাদার এবং যেই ঘাস, গরুর মেইন খাবার তো ঘাস, কত পার্সেন্টেজ কি, আমরা ওইভাবেই কিন্তু চেষ্টা করি মেনটেন করার জন্য। এই জন্য খামারের গরুগুলো একটা মানে ব্যালেন্সড একটা ওয়েট গেইন হয়, এবং এই জন্য কিন্তু কাস্টমাররা দেখলেও বুঝতে পারে খামারের গরুটা সুস্থ তো থাকে। আপনারা তো মনে হয় ডাক্তার দিয়েও এগুলো পরীক্ষা করিয়ে দেখেন? আমাদের প্রতি মাসে ডাক্তার ভিজিট করাইতে হয় আমরা দেখাই, কোনো অসুবিধা হলে দেখে, আবার এমনি রুটিন ভিজিটও করে। তার মানে এই যে কোরবানির কথা বলা হয়েছে যে সুস্থ সবল নিরোগ পশু, দেখতে আকর্ষণীয়, সেইটাই আসলে প্রেফার করা উচিত, কিন্তু আপনাদেরটা একদম গ্যারান্টি দিয়ে আপনারা দিচ্ছেন। হ্যাঁ, যেহেতু আমি তো জানি আমার গরুকে আমি কিভাবে বড় কিভাবে পালন করছি, সেজন্য আমি বলতে পারি যে আমার এই গরুতে আপনি কি পরিমাণ ফ্যাট পেতে পারেন, চর্বি পেতে পারেন বা পাবেন কিনা, এটা আমি কিন্তু যারা খামারি, যারা অনেকদিন ধরে গরু লালন পালন করছে, তারা বলতে পারে। অনেকেই বলে যে খামারের গরুতে চর্বি বেশি হয় নাকি, এরকম কথাবার্তা হয়, কিন্তু আপনারা বলেন কম হয়, আসলে কোনটা? অবশ্যই আমি আমারটা বলতে পারি। আমার খামারের গরুতে আমি গরু বিক্রির পরে আমি কিন্তু প্রত্যেকটা কাস্টমারকে আমি ফিডব্যাক নেই, এবং আমি যতদূর দেখেছি আমার নিজের কোরবানিও আমার খামারের গরু দিয়েই হয়। আমার খামারের গরুতে কিন্তু চর্বি হয় না, হ্যাঁ, খুবই কম চর্বি হয়, যেটাই হয়। আচ্ছা, আমরা অনেক সুবিধার কথা বললাম, এবার একটু অসুবিধার কথা আসি। আপনাদের খামারিদের কিছু অসুবিধার মধ্যে একটা হলো যে খাদ্যের দাম বেশি, যে কারণে গরুর লালন পালন করার দামটা বেশি পড়ে। তারপরে দেখা যায় যে আমার কাছে যেটা মনে হয় যে আপনাদের খামার তবু একটা প্রাইসে থাকে, কিন্তু বাজারের প্রাইস কিন্তু ওঠানামা করে, কাজে সেখান থেকে দেখা যায় যে আপনাদের শেষে গিয়ে, কোরবানির শেষে গিয়ে আপনাদের সাথে মূল্যের একটা ফারাক থাকে। আর কি এই অসুবিধার মধ্যে, এটা হচ্ছে ক্রেতাদের পক্ষ থেকে আপনাদের কিছু অসুবিধা আছে, যেমন খাদ্যের দাম বেশি, আপনারা হয়তো বিদ্যুৎ বিলে কোনো যদি রিবেট পেতেন, এই ধরনের কি ধরনের অসুবিধাগুলো হয়? এবং আপনি বলছিলেন যে কিছু কিছু সময় নাকি আপনাদের গরুগুলো ডেলিভারি দিবেন, সেখানেও নাকি প্রবলেম ফেস করতে হয়। হ্যাঁ, এটা আমি হচ্ছে কি যে আমাদের সুবিধা বললাম, অসুবিধা তো আসলে আপনি যেটা বললেন যে গরু খাবারের দাম অনেক বেশি আর কি আমাদের দেশে। একটা গমের দাম যতটুকু, গমের ভুসির দাম তার থেকে বেশি, হ্যাঁ, যেটা আমরা গরুকে খাওয়াই সেটার দাম মানুষের খাবারের থেকে দাম বেশি। তাহলে একটা বিশেষ করে নগরের মধ্যে গরু পালন করা এবং যে কোনো জায়গায় গরু পালন করা এখন অনেক কস্টলি, অনেক খরচ হয়ে যায়। এই জন্য দামটা কন্ট্রোল করা আমাদের জন্য একটু ডিফিকাল্ট হয়ে যায়। আর যে অসুবিধাটা যে বললেন যে আমাদের যে ডেলিভারি সিস্টেম বা বিদ্যুৎ বিল বা অনেক কিছু, আসলে উচিত যে এটা তো একটা ইমার্জিং একটা সেক্টর, খামারিটা অনেক শিক্ষিত ছেলেপেলে কিন্তু আসতেছে এই খামারে, তাহলে এই সেক্টরটা সরকারের উচিত আর একটু কোনো সুবিধা দিয়ে, যেমন মনে করেন যেটা আপনি বললেন বিদ্যুৎ বিল বা অন্যান্য সুবিধা,
হ্যাঁ, কোনো ট্যাক্স রিবেট এই ধরনের সুবিধা দিয়ে হলেও এই সেক্টরটাকে একটু ভালো করা। আর হচ্ছে যেটা বললেন যে এই গরুর পরিবহন, হ্যাঁ, এটা আমরা গতবার পর্যন্ত কিছু ফেস করি নাই যে তা না, কিন্তু সলভ হয়েছে। আশা করব যে এখন তো যেই গভর্নমেন্ট আছে, জনগণের সরকার, গতবার পর্যন্ত যে সমস্যাগুলো ছিল, বিভিন্ন জায়গায় চাঁদাবাজি ছিল, হাট থেকে আমরা যে গরু ট্রাভেল হাটের ভিতর দিয়ে অনেক সময় যেতে হয়, হাটে আটকায় দিয়ে বলে হাসিল দিতে হবে, অথচ খামার কিন্তু আমি কিন্তু হাটের কোনো সুবিধাই নিচ্ছি না, বরং হাট আমার কিছু কাস্টমার আমার এখানে না পেয়ে হাটে চলে যাচ্ছে, তো দুজনের লাগতেছে, কিন্তু এই তারা কি করে, তারা হাসিলের জন্যই করে। এটা গতবার পর্যন্ত আমরা সলভ করতে পেরেছি, আশা করি এবার এই অসুবিধাটা হবে না। আমাদের জনগণের সরকার আছে এখন, আমরা এটা আশা করতেছি যে এইবার এই সমস্যাটা আমরা ফেস করব না। মানে আপনারা একটা ভালো ঈদ এবং পশু ভালোভাবে ডেলিভারি দিতে পারবেন আপনারা। অনেক ধন্যবাদ গিয়াস ভাই, আপনি আমাদেরকে সময় দিয়েছেন। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। দর্শক, আমরা কথা বললাম গাজী গিয়াসউদ্দিন সিম্বা ক্যাটল ফার্মের স্বত্বাধিকারী। তিনি যেটি বললেন যে কিছু সুবিধা যেগুলো আসলে নগর জীবনে আমাদের দরকার হয়, সেই সুবিধাগুলো যেমন খামারে আছে, তেমনি হাটের আবেদন কিন্তু শেষ হয়ে যায়নি। তবে দুটোকে সমন্বয় করে যদি মানুষের নাগালের মধ্যে সুবিধা দেওয়া যায়, এরকম কিছু ব্যবস্থা করা যায় এবং সেই সঙ্গে সব কিছুতে একটা নজরদারি করা যায়, একটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন সহ, সেটা কোরবানির আগে এবং পরে, এবং সেই সঙ্গে একটা ভালো ঈদ কাটানোর জন্য সেগুলো সহায়ক হবে। আশা করি যারা সংশ্লিষ্ট আছেন তারা বিষয়টাকে মাথায় রাখবেন এবং প্রতিবারের মতোই একটা সুন্দর কোরবানির ঈদ আমরা দেখতে পাবো। সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের হ্যাপেনিং পয়েন্ট এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন নিউজের সঙ্গেই থাকুন।